হ্যালো, আমি তাসনিয়া। আজকে আমরা পড়ব হচ্ছে বাঙ্গালার নব্যলেখ দিগকের প্রতি নিবেদন। এটি লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি আসলে বাংলা বলতে বুঝিয়েছেন বাংলাকে। আমরা জানি লেখাটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে প্রচার পত্রিকায় 1885 সালে। পরে হচ্ছে বিবিধপ্রন্ধ নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। বঙ্কিমচন্দ্র ছিল হচ্ছে 19 শতকীয় বাংলা অন্যতম শ্রেষ্ঠ লেখক। সো উনি হচ্ছে সাহিত্য মূলত এই এই গল্পে উনি হচ্ছে সাহিত্যকে নিয়ে বর্ণনা করেছেন। ওনার যদি আমরা প্রথম পয়েন্টটা দেখি, আমরা দেখতে পাবো উনি লিখেছেন হচ্ছে যশের জন্য লেখা উচিত নয়। অর্থাৎ যশ বলতে উনি বুঝিয়েছেন খ্যাতি বা সুনামকে। ভালো, তোমার যদি ভালো লেখার উদ্দেশ্য থাকে ওইটাই তুমি সাহিত্যের মাধ্যমে প্রকাশ করো। তুমি এটা চিন্তা করো না যে যশের জন্য তোমার লেখা উচিত। তোমার যদি লেখা ভালো হয়েই থাকে তুমি অবশ্যই তোমার খ্যাতি বা সুনাম ওইটা ছড়িয়ে পড়বে। তারপর তিনি বলেছেন টাকার জন্য লেখা অনুচিত। অর্থাৎ তুমি যদি সাহিত্য লিখে তুমি এটা চিন্তা করো যে তোমার হচ্ছে টাকার জন্যই তুমি সাহিত্য লিখছো, তাহলে ওইটা তিনি নিষেধ করেছেন। তখন তিনি এটার জন্য বলেছেন যে অর্থের লোভে লেখা বিকৃত হতে পারে। আমরা সাহিত্য যখন লিখবো তখন আমাদের মেইন ফোকাসে থাকবে হচ্ছে আমাদের ওইটাকে আমাদের আরো মানুষের কাছে গ্রহণযোগ্য করা। অর্থাৎ হচ্ছে তুমি যেটা লিখছো ওইটা যাতে মানুষ সহজ ও সাবলীলভাবে নিতে পারে, খুব সুন্দর করে সে বুঝতে পারে। কিন্তু তোমার যদি মেইন উদ্দেশ্য থাকে তুমি এটা থেকে অর্থ গ্রহণ করবে, তখন ওই লেখাটা বিকৃত হয়ে যাবে, তখন আমরা সাহিত্য রচনা করতে পারবো না। তখন আরেকটা তিনি বলেছেন যে লোকরঞ্জনের প্রবণতা বাড়ে। অর্থাৎ কবি এখানে বুঝাতে চেয়েছেন যে তুমি যদি টাকার জন্য না লিখে তুমি যদি সাহিত্যকে তোমার নিজের জন্য লিখো, তাই ওইটা তোমার যদি তোমার সাহিত্য ভালো হয়ে থাকে তাহলে ওখানে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে। তখন আরও তিনি বলেছেন যে সাহিত্য মানহীন হয়ে যায়। অর্থাৎ তুমি যখন অর্থের লোভে পড়ে সাহিত্য লিখছো তখন তোমার যে লেখাটা, অর্থাৎ তুমি ওখান থেকে মানুষ কী শিক্ষা পাবে তুমি ওইটাকে প্রাধান্য দিচ্ছ না, তুমি তোমার প্রাধান্য দিচ্ছ তোমার ওখান থেকে তোমার অর্থ গ্রহণ করতে হবে। তখন লেখাটা হচ্ছে এটার জন্যই বলা হয়েছে যে সাহিত্য মানহীন হয়ে যায়। অর্থাৎ তখন তোমার সাহিত্যটা তখন আর বিকৃত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে কবি বলেছেন যে মানুষের মঙ্গল ও সৌন্দর্য সৃষ্টি। অর্থাৎ সাহিত্য হতে হবে মানুষের উপকারের জন্য। তুমি ওখান থেকে কখনো এটা চিন্তা করতে পারবে না যে আমি এখান থেকে এই সাহিত্য লিখছি শুধুমাত্র খ্যাতি অর্জন করার জন্য, আমার এখান থেকে অর্থ আসা লাগবে, ব্যাপারটা এরকম না। সাহিত্য লিখতে হবে যে সাহিত্য পড়ে মানুষ তার নিজের কাজে লাগাতে পারবে, মানুষের উপকারে আসবে। তারপর তিনি বলেছেন সুন্দর ও কল্যাণ চিন্তা প্রকাশ করতে হবে। অর্থাৎ সাহিত্যের মাধ্যমে মানুষ তার চিন্তাটাকে, অর্থাৎ তার থট প্রসেসটাকে অনেক ব্রড করতে পারবে। তাই তিনি বলেছেন যে সুন্দর ও কল্যাণ চিন্তা প্রকাশ করতে হবে। যারা অন্য উদ্দেশ্যে লিখেন তাদেরকে কবি নিকৃষ্ট ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন। মানুষদেরকে নিকৃষ্ট ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন, সেগুলো হচ্ছে যারা নিজের যশের জন্য, তারপর হচ্ছে টাকার জন্য সাহিত্য লিখে থাকে, তাদেরকে কবি নিকৃষ্ট ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন। 4 নম্বর পয়েন্টে কবি বলেছেন সত্য ও ধর্মের গুরুত্ব। অর্থাৎ আমাদের সাহিত্যটা হতে হবে সত্য ধর্মকে নিয়ে, যেখানে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না। অর্থাৎ তিনি বলেছেন অসত্য, পরনিন্দা ও স্বার্থপর লেখা পরিহার করতে হবে। যে আমরা এমন কোনো সাহিত্য লিখবো না যেটার থেকে মানুষ শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে। তিনি বলেছেন যে স্বার্থ ও নৈতিকতাই সাহিত্যের মূল উদ্দেশ্য হতে হবে। অর্থাৎ কবি বলেছেন যে তুমি এমন সাহিত্য তুমি লিখবে যেখানে মানুষ ওখান থেকে সত্য নৈতিকতা খুঁজে পাবে। তাই তিনি বলেছেন যে সত্য নৈতিকতাই হওয়া উচিত একটা সাহিত্যের মূল উদ্দেশ্য। তারপর 5 নম্বর পয়েন্টে কবি বলেছেন যে লেখা সংশোধনের প্রয়োজন। আমাদের অনেক সময় হয় আমরা লোভে পড়ে অথবা নিজের পাবলিসিটির জন্য কোনো একটা সাহিত্যকে রচনা করে সাথে সাথে পাবলিশ করে দেই, যেখানে অনেক সময় অনেক সংশোধন দরকার হয়, যেটা আমরা করি না। তাই তিনি বলেছেন যে লেখা সঙ্গে সঙ্গে প্রকাশ করা উচিত নয়, কিছুদিন পর সংশোধন করলে ভুল ধরা পড়ে। অর্থাৎ ওই সাহিত্যটা যে রচনা করেছেন সে যদি কিছুদিন পরে যদি এটা পাবলিশ করে বা হচ্ছে প্রকাশ করে, তখন ওখান থেকে তিনি নিজের ভুলগুলো সংশোধন করতে পারবেন। তাই তিনি বলেছেন কিছুদিন পর সংশোধন করলে ভুল ধরা পড়ে। এরপর তিনি বলেছেন সংশোধনের মাধ্যমে লেখার মান উন্নত হয়। আমরা যখন একটা সাহিত্যকে রচনা করছি, আমরা যখন সেটা সাথে সাথে প্রকাশ করে দিচ্ছি বা পাবলিশ করে দিচ্ছি, আমরা কিন্তু জানি না যে ওখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। কিন্তু আমরা যখন ওইটাকে সংশোধন করে যখন আবার পাবলিশ করব নতুন করে, তখন আমাদের ওই ভুলগুলাও সংশোধন হবে, ইভেন আমাদের যে লেখার যে মানটা ওইটাও আমরা উন্নত মানের পাবো। অর্থাৎ মানুষের কাছে যে সাহিত্যটা যাবে তখন তাদের লেখার মানটা উন্নত থাকবে। কাব্য, নাটক ও উপন্যাস বেশি উৎসর্গ লাভ করে। অর্থাৎ কবি বলেছেন যে প্রত্যেকটা সাহিত্যের মধ্যে কাব্য, নাটক ও উপন্যাস হচ্ছে খ্যাতি অর্জন করতে পারে। ওখানে কাব্য, নাটক, উপন্যাসকে সুন্দরভাবে রচনা করা হয়। তাড়াহুড়া করে লেখা সাহিত্য মানহিত হতে পারে। অর্থাৎ আমাদের যদি মেইন উদ্দেশ্যই থাকে যে আমরা হচ্ছে নিজের জন্য না বা নিজের চিন্তা করে আমরা সাহিত্য রচনা করব, তখন ওখানে হবে কি আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব ছোটোখাটো বিষয় খুব তুচ্ছ করে নিয়ে আমরা ওই সাহিত্য লেখা শুরু করে দিব। তখন ওইটা মানুষের জন্য গ্রহণযোগ্য হবে না, ওখান থেকে মানুষ কিছু শিখতে পারবে না। আমাদের সাহিত্য রচনার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ যাতে ওইটা দেখে সুন্দর ও কল্যাণকর চিন্তা করতে পারে, সেখান থেকে ও কিছু শিখতে পারে। কিন্তু আমরা যদি তাড়াহুড়া করে কোনো সাহিত্যকে রচনা করে দেই, সেটা আমাদের জন্য মানহীন
ম্লানহিত হতে পারে। তারপর তিনি বলেছেন ধৈর্য পরিমার্জন সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। প্রথমেই কিন্তু কবি বলেছিলেন যে লেখা সঙ্গে সঙ্গে প্রকাশ করা উচিত নয়। এখন এখানে আমাদের অনেক পেশেন্সের দরকার হয়। আমরা দেখা যায় কি ইমপেশেন্স হয়ে আমরা সাহিত্যকে রচনা করে দিচ্ছি বা ওইটাকে পাবলিশ করে দিচ্ছি, যেখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে বা আমরা নিজেরাও জানি না যে ওইটার মধ্যে আমাদের কি ভুল ত্রুটি আছে। তাই তিনি বলেছেন যে কিছুদিন পর যদি আমরা সংশোধন করে ওটাকে উপস্থাপন করি, তখন ওখান থেকে লেখার মানটা আমরা উন্নত পাবো। তাই তিনি বলেছেন, এটার জন্যই তিনি মূলত বলেছেন যে ধৈর্য পরিমার্জন সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ অংশ। এখন যদি আমরা 6 নম্বর পয়েন্টে আসি, 6 নম্বর পয়েন্টে কবি খুব সুন্দর একটি লাইন বলেছেন সাধু ভাষায়, যে বিষয় যাহার অধিকার নাই সেই বিষয় তাহার হস্তক্ষেপ অকর্তব্য। অর্থাৎ কবি বলেছেন যে বিষয়টাতে তোমার কোনো জ্ঞান নেই তুমি ওইটাতে সাহিত্য রচনা করতে যেও না। কারণ তুমি যখন সাহিত্য রচনা করতে যাবে, ওই বিষয়টার প্রতি তোমার যখন জ্ঞান থাকবে না, তুমি তখন অনেক ভুল ইনফরমেশন দিয়ে দিবে, যেটা আসলে মানুষের জন্য গ্রহণযোগ্য হবে না। তাই তিনি বলেছেন যে অজানা বিষয়ে জ্ঞান দেওয়া অনুচিত। অর্থাৎ তুমি যে বিষয়ে তোমার জ্ঞান থাকবে না, তুমি ওইটা নিয়ে তুমি সাহিত্য রচনা করতে যেও না। তারপর ওই সাহিত্যের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ও বিভ্রান্তি সৃষ্টি হবে। তাই তিনি বলেছেন ভুল ও বিভ্রান্তি সৃষ্টি হয়। তারপর তিনি বলেছেন যে একটা সাহিত্য যেটা তোমার নিজের জ্ঞান থাকবে, ওইটা খুবই সহজ ও গুরুত্বপূর্ণ নীতি ধারণ করবে। কারণ হচ্ছে তুমি যে বিষয়ে অলরেডি তোমার জ্ঞান আছে, তুমি যদি ওটা নিয়ে লিখতে যাও, ওটা খুবই সুন্দর ও সাবলীল হবে, যেটা মানুষের খুব ইজিলি নিতে পারবে, সেটা ইজিলি পড়তে পারবে, সেখান থেকে খুব ইজিলি শিখতে পারবে। তাই তিনি বলেছেন এটা সাহিত্য সহজ ও গুরুত্বপূর্ণ নীতি। লেখক হচ্ছে প্রথম পার্টগুলোতে বলেছেন যে যশের জন্য আমাদের লেখা উচিত নয়, টাকার জন্য হচ্ছে আমাদের লেখা পরিহার করা উচিত, মানুষের মঙ্গল ও সৌন্দর্য সৃষ্টির জন্য আমাদের সাহিত্য লেখা উচিত। তারপর হচ্ছে সত্য ধর্ম হচ্ছে একটা সাহিত্যের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তারপর লেখার হচ্ছে আমাদের লিখেই প্রকাশ করা উচিত না, আমাদের সংশোধনের প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের জ্ঞান ছাড়া কোনো লেখা উচিত না। বিদ্যা প্রদর্শনে অপকারিতা, অর্থাৎ জ্ঞান দেখানোর জন্য আমাদের লেখা চেষ্টা করা উচিত নয়। আমাদের সাহিত্য হতে হবে যেটা আমাদের জ্ঞানকে অন্যের কাছে নিয়ে যাবে। আমরা শুধু যদি এটা চিন্তা করে থাকি যে আমাদের ঠিক আছে আমরা জ্ঞান দেখাবো, ওইটার জন্য আমরা সাহিত্য রচনা করছি, ওইটা কখনো আমাদের চেষ্টা করা উচিত না। তারপর কবি বলেছেন যে প্রকৃত লেখা থেকেই প্রকাশ পায়। যার জ্ঞান আছে সে যখন সাহিত্য রচনা করবে, ওইটা তার লেখার মধ্যেই প্রকাশ পাবে যে তার অতটুকু জ্ঞান নিয়ে সে লিখতে পারছে। আর যার জ্ঞান নেই সেই কখনো এটা তার মূল উদ্দেশ্যই থাকবে যে তার জ্ঞানটা মানুষের কাছে তুলে ধরতে হবে। তার যদি একটা বিষয়ে প্রকৃত জ্ঞান থাকে, ওটা তার লেখাতেই আমরা দেখতে পাবো। তারপর তিনি বলেছেন যে জোর করে বিদ্যা প্রকাশ করলে লেখা বিরক্তিকর হয়। অর্থাৎ তুমি যদি তোমার এরকম ইন্টেনশন থাকে যে তুমি তোমার মানুষের কাছে তোমার জ্ঞানটা দেখানোটাই তোমার জন্য প্রাধান্য, তখন ওই লেখাটা পড়ে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সে ওই লেখাটা পড়ে ওরকম মজা পাবে না, আমরা বলতে পারবো। তখন ওইটা তার কাছে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তারপর তিনি বলেছেন যে অতিরিক্ত বিদেশি ভাষার উদ্ধৃতি ব্যবহার অনুচিত। অর্থাৎ আমরা সাহিত্য রচনার সময় অনেক সময় দেখি যে আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করছি, ফরাসি ভাষা ব্যবহার করছি, জার্মান ভাষা ব্যবহার করছি, দেন হচ্ছে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করছি। তাই তিনি বলেছেন যে আমাদেরকে অতিরিক্ত বিদেশি ভাষা থেকে আমাদের ব্যবহারটা কমাতে হবে। তারপর তিনি বলেছেন লেখার সৌন্দর্য ও সরলতা নষ্ট হয় শুধুমাত্র অতিরিক্ত প্রদর্শনে। আমরা যদি লেখাটাকে একদম বেশি ধরো, আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের সাহিত্য রচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে মানুষের কাছে পৌঁছে দিব সহজ ও সাবলীলভাবে, যাতে ওই মানুষটা ওই সাহিত্যটা পড়ে সে বুঝতে পারে। কিন্তু আমরা যদি আমাদের মেইন ফোকাস থাকে যে আমরা অনেক ইংরেজি শব্দ ব্যবহার করব, আমরা হচ্ছে জ্ঞানটাকে দেখানোর কি আমাদের প্রাধান্য দিব, তখন ওই জিনিসটা হচ্ছে আমাদের লেখার সৌন্দর্য ও সরলতাকে নষ্ট করে দেয়। তারপর তিনি বলেছেন যে মূল উদ্দেশ্য হলো সহজভাবে ভাব প্রকাশ করা। অর্থাৎ সাহিত্যকে আমরা এমনভাবে রচনা করব যেটা মানুষের কাছে খুব সহজভাবে তারা নিতে পারবে, তারা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই তিনি বলেছেন যে বিদ্যা প্রদর্শনের অপকারিতার মধ্যে তিনি বুঝিয়েছেন যে সহজভাবে ভাব প্রকাশ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা যদি 8 নম্বর পয়েন্টটা খেয়াল করি, তিনি বলেছেন যে অপ্রয়োজনীয় অলংকার প্রয়োজনের অপকারিতা। অর্থাৎ আমাদের অলংকার বলতে বুঝিয়েছে এখানে আমাদের উপমা, তারপর হচ্ছে সাজানো ভাষাগুলা। তো অলংকার ও রসিকতা জোর করে আনা উচিত না। যে সাহিত্যের মধ্যে আমরা যদি এমন হয় যে আমরা বেশি উপমা ব্যবহার করছি শুধুমাত্র দেখানোর জন্য, এটা জোর করে আসলে আনা উচিত না। তখন দেখা যাবে এটা বিকৃত হয়ে যাবে। প্রয়োজন হলে স্বাভাবিকভাবে অলংকার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের যে অলংকার অর্থাৎ সহজ ভাষা বা উপমাগুলো যেগুলো বুঝিয়েছে, ওইটা আমাদের প্রয়োজন অনুযায়ী সহজভাবে ব্যবহার করা উচিত। এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে যে দক্ষতা থাকলেই অলংকার নিজে থেকেই আসে। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন যে তুমি যদি একজন দক্ষ হয়ে থাকো লিখায়, তা তুমি যে বুঝবে যে কোথায় আমার কোন অলংকারটা ব্যবহার করতে হবে। তাই তিনি বলেছেন যে অলংকার তখন নিজে থেকেই আসে। অর্থাৎ তুমি যদি ওরকম দক্ষ হয়ে থাকো লেখায়, তখন তোমার নিজে থেকেই অলংকার আসবে, তোমার দেখানোর চিন্তা করতে হবে না, বা তোমার জিনিসটাকে এমন হবে না যে তুমি শুধু অলংকার ব্যবহার করেই যাচ্ছ। তুমি তখন নিজে থেকেই বুঝবে কোথায় কোন অলংকার ব্যবহার করতে হবে। তারপর তিনি বলেছেন
অপ্রয়োজনে অলংকার ব্যবহার করলে লেখা কৃত্রিম হয়, অর্থাৎ আমরা যখন শুধুমাত্র দেখানোর জন্য অলংকারগুলো ব্যবহার করবো তখন জিনিসটা অনেক ফেক মনে হবে আমাদের কাছে। তাই তিনি বলেছেন যে অপ্রয়োজনে অলংকার ব্যবহার করলে লেখা কৃত্রিম হয়, অর্থাৎ আমরা যদি প্রয়োজনের চেয়ে বেশি আমাদের যে উপমাগুলো ব্যবহার করে থাকি, শুধু আমরা যদি দেখানোর জন্য আমরা চিন্তা করে থাকি যে আমরা যদি এই উপমাগুলো বেশি ব্যবহার করি তাহলে আমাদের লেখাটা মেবি অনেক উন্নত হবে, কিন্তু আসলে ভুল। তাই তিনি বলেছেন যে অপ্রয়োজনে লেখা ব্যবহার করলে লেখাটা কৃত্রিম হয়ে পড়ে, অর্থাৎ ফেক হয়ে যায়। তারপর তিনি বলেছেন যে জোর করে রসিকতা করলে কদর্য হয়ে যায়। কদর্য বলতে তিনি ওয়ান কাইন্ড অফ বিরক্তি প্রকাশ করেছেন, অর্থাৎ আমরা যদি দক্ষ হয়ে থাকি, ওই রসিকতা বলো বা অলংকার বলো, এগুলো স্বাভাবিকভাবেই আমাদের লেখায় ফুটে উঠবে। আমরা যদি জোর করে রসিকতা দেখাতে চাই তখন আমাদের লেখাটা সুন্দর হয়ে উঠবে না বা উন্নত হয়ে উঠবে না। তারপর তিনি বলেছেন লেখা ও স্বাভাবিকতা সরলতা বজায় রাখা জরুরি, অর্থাৎ কবি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে খুব একটা জেনারেল লাইন উনি বুঝাতে চেয়েছেন যে তোমার প্রত্যেক সাহিত্য রচনার মধ্যে তোমার এমন স্বাভাবিকতা বা সহজ হওয়া উচিত যেটা দেখে মানুষ বুঝতে পারবে। তাই তিনি এই কথাটা বলেছেন যে লেখা স্বাভাবিকতা ও সরলতা বজায় রাখা জরুরি। 9 নম্বর পয়েন্টে লেখক বলতে চেয়েছেন যে অলংকার যাচাইয়ের প্রয়োজন, অর্থাৎ আমাদের যখন লেখা আমরা লিখব তখন হচ্ছে আমরা অলংকার অর্থাৎ কিছু উপমা আমরা ব্যবহার করি, তখন ওই উপমাগুলো আমাদেরকে আগে যাচাই করে নেওয়া উচিত। কিভাবে আমরা যাচাই করব? ওগুলো হচ্ছে আমরা বন্ধুদেরকে পড়ে শোনাতে পারি, তারা হচ্ছে আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। অর্থাৎ এখানে কবি বলেছেন যে বন্ধুদের মতামত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা তাদের থেকে ফিডব্যাক নিয়ে বুঝতে পারবো কোনটা আমাদের জন্য লেখা উচিত, কোনটা আমাদের জন্য উচিত না। তারপর তিনি বলেছেন যে সব সুন্দর মনে হওয়া অংশ ভালো নাও হতে পারে, অর্থাৎ বন্ধুদের পড়া আমাদের বারবার তাদেরকে পড়ে শোনাতে হবে। সব সুন্দর মনে হওয়া অংশ ভালো নাও হতে পারে, অর্থাৎ আমাদেরকে সবসময় সুন্দরটাই যে আমাদেরকে উপস্থাপন করে নিয়ে আসতে হবে, কিছু জিনিস আমাদেরকে হাতেও রাখা উচিত। তাই তিনি বলেছেন যে যদি ওটা ভালো না হয় তখন আমরা ওই জিনিসগুলো বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ আমাদের বাদ দেওয়া উচিত। আমরা যখন একটা মানুষকে পড়ে শোনাবো তখন সে আমাদেরকে যে ফিডব্যাক বা মতামতটা আমাদেরকে দিবে তখন ওটা থেকে আমরা অপ্রয়োজনীয় অংশগুলো আমরা বাদ দিতে পারবো ওই লেখাটা থেকে। 10 নম্বর পয়েন্টে কবি বলেছেন সরলতাই শ্রেষ্ঠ অলংকার, অর্থাৎ একটা সাহিত্যের সরলতাই হচ্ছে তার শ্রেষ্ঠ অলংকার। ওইটা যত সহজভাবে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারবো সেটা মানুষের কাছে তত গ্রহণ করতে ততটা সহজ হয়ে যাবে। তারপর তিনি বলেছেন সহজ ভাষায় ভাব প্রকাশ, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। প্রত্যেকটা পয়েন্টের শেষে কবি এই লেখক এই পয়েন্টটাকে অনেক প্রাধান্য দিয়েছে, অর্থাৎ তোমার লেখাটা যত সহজভাবে প্রকাশ করবে সেটা মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য হবে। তারপর তিনি বলেছেন যে লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো, অর্থাৎ তোমার লেখাটা যাতে সহজ ভাষা হয়, যাতে একজন পাঠক পড়ে বুঝতে পারে, সেটার জন্য তিনি বলেছেন যে লেখার মূল উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো। তারপর তিনি বলেছেন যে আমাদের জটিল ভাষা পরিহার করা উচিত, অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখব ওগুলো যদি আমরা জটিল ভাষা দিই তখন ওইটা পাঠকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, সে ওটা পড়ে নাও বুঝতে পারে। তাই তিনি বলেছেন যে জটিল ভাষা ব্যবহার অনুচিত। আমরা 11 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে অনুকরণের ক্ষতি। অনুকরণ বলতে আমাদের বোঝায় যে অন্যকে দেখে করা। তো কবি বলেছেন যে অন্যের অনুকরণ করা উচিত না। আমরা যখন একটা জিনিস হচ্ছে আরেকজনটা কপি করে লিখবো ওই জিনিসটাকেই আমরা হচ্ছে আমাদের লেখায় ফুটে তুলবো, বাট আমাদের নিজের যে দক্ষতা থাকবে তখন আমরা ওই লেখায় ওটা প্রকাশ করতে পারবো না। তাই তিনি বলেছেন যে অনুকরণের দোষ বেশি আসে। আমরা যখন কোনো কিছু অনুকরণ করে লিখবো তখন ওখানে যে ভুলগুলো থাকবে ওখান থেকে ওই ভুলগুলোই আমরা আয়ত্ত করবো, আমরা তখন ওই গুণটা খুঁজে পাবো না। তারপর তিনি বলেছেন যে নিজস্ব লেখার ধরন তৈরি করা প্রয়োজন। আমরা যখন নিজে থেকে লিখবো তখন আমাদের যে জ্ঞান ওইটা থেকে আমরা লিখতে পারবো, কিন্তু আমরা যখন অন্যকে অনুকরণ করে লিখবো তখন আর আমাদের নিজেদের জ্ঞানটাকে আমরা কাজে লাগাতে পারবো না। ওইটা আমাদের জ্ঞান থেকে যে লেখাটা আসবে ওইটা আমরা অনুকরণ করলে সেটা পাবো না। তাই তিনি বলেছেন যে নিজস্ব লেখার ধরন তৈরি করা প্রয়োজন, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। তারপর তিনি বলেছেন স্বকীয়তাই হচ্ছে লেখকের পরিচয়, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে তুমি যা লিখছো ওইটাকেই তুমি বজায় রাখো, এটার জন্য তিনি বলেছেন স্বকীয়তাই লেখকের পরিচয়। 12 নম্বর পয়েন্টে কবি বলেছেন যে প্রমাণের গুরুত্ব। আমাদের সবকিছু আমরা যে লিখছি ওটা আমাদের প্রমাণসহ দেখানো উচিত, কারণ আমরা সাহিত্য রচনা করতে গেলে অনেক সময় অনেক কিছু লিখে ফেলি বা বলে ফেলি যেগুলো ইললজিক্যাল, যেগুলো কোনো ভিত্তি নেই। তাই তিনি বলেছেন প্রমাণ ছাড়া কোনো কিছু লেখা উচিত নয়। তারপর কবি বলেছেন যে লেখকের বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ। একজন পাঠক তোমার লেখা পড়ে যে ওটা বিশ্বাস করবে, তোমার কথায় যে লজিক আছে ওইটা তাকে বিশ্বাস করতে হবে। তোমার লেখাটা এটার জন্যই এমন হওয়া উচিত যেটার প্রমাণ আছে, যেটা পাঠক পড়ে বুঝতে পারবে যে তুমি যে কথাটা বলেছো বা যেই লাইনটা তুমি বলছো এটা নিশ্চয়ই কোনো ভিত্তি আছে। তাই তিনি বলেছেন লেখার বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ। তারপর তিনি বলেছেন যে কিছু প্রমাণ সবসময় প্রকাশ করা উচিত নয়, কিছু আমাদের নিজেদের হাতেও রাখা উচিত যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তারপর তিনি বলেছেন যে সত্য তথ্য উপস্থাপন করা উচিত। আমরা অনেক সময় রসিকতা করে বা কিছু অলংকার ব্যবহার করে এমন কিছু জিনিস বলে ফেলি সাহিত্যের মধ্যে যেগুলা আসলে কোনো লজিক্যাল কিছু বুঝায় না আমাদের, যেগুলো কোনো ভিত্তি নেই। তাই তিনি বলেছেন সত্য তথ্য উপস্থাপন করা উচিত, অর্থাৎ আমরা যেই জিনিসটা নিয়ে আমাদের কোনো জ্ঞান থাকবে না ওইটা নিয়ে যদি আমরা কোনো ফেক
ইনফরমেশন দিয়ে থাকে ওইটা আমাদের পাঠকের জন্য এটা ইলজিক্যাল হয়ে যাবে, ওটা তার জন্য কখনো এটা সে ওখান থেকে কোনো কিছু শিখতে পারবে না। তাই তিনি বলেছেন যে সত্য উপস্থাপন করা উচিত। আচ্ছা, আমরা হচ্ছে একদম সর্বশেষ পয়েন্টে চলে এসেছি। এখানে কবি বলেছেন বাংলা সাহিত্যের উন্নতির উপায়। আমরা জানি যে বাংলা সাহিত্য হচ্ছে বাংলার ভরসা ও গৌরব, তাই তিনি বলেছেন যে বাংলা সাহিত্য বাঙালির গৌরব। লেখকরা সঠিক নিয়মে যদি সাহিত্য চর্চা করতে পারে তাহলে ওই সাহিত্যটা আমাদের সমাজে উন্নতি ঘটাবে। তাই তিনি বলেছেন যে বাংলা সাহিত্য সমাজে উন্নতি ঘটায়। অন্যদিকে সঠিক নিয়ম মেনে লিখতে বলেছেন আমাদেরকে লেখক। কেন বলেছেন? আমরা এতক্ষণ ধরে যে 12টা পয়েন্ট দেখেছি ওখানে আমরা ছিল যে আমাদের যশের জন্য লেখা উচিত না, আমাদের অর্থের লোভে লেখা উচিত না, আমাদের প্রয়োজনীয় অলংকার ব্যবহার করে লেখা উচিত, তারপর হচ্ছে যে জিনিসের প্রতি আমাদের জ্ঞান নেই, যে জিনিসটা নিয়ে আমাদের কোনো জ্ঞান নেই ওইটা নিয়ে আমাদের লেখা উচিত না, আমাদের ভুল তথ্য হচ্ছে দেওয়া উচিত না যেটা পড়ে পাঠক কোনো কিছু শিখতে পারবে না। তারপর আমরা দেখেছি হচ্ছে আমাদের সাহিত্যের মধ্যে বা আমাদের লেখার মধ্যে আমরা হচ্ছে বিদেশি শব্দ পরিহার করতে বলেছেন লেখক আমাদেরকে। তাই আমাদেরকে এসব নিয়মগুলো মেনে আমাদেরকে হচ্ছে সঠিক নিয়ম মেনে লেখা উচিত। তাই কবি এই পয়েন্টগুলো উল্লেখ করেছেন। তারপর সর্বশেষ তিনি বলেছেন নিয়ম মেনে চললে সাহিত্যের উন্নতি হয়। অর্থাৎ আমরা যদি বাংলা সাহিত্যকে সঠিক নিয়মে লিখতে পারি এটা আমাদের গৌরব। আমরা জানি আমরা যদি এটাকে সঠিক নিয়মে লিখতে পারি আমাদের এখানে সমাজে উন্নতি হবে এবং এখান থেকে মানুষ কিছু শিখতে পারবে। তাই তিনি বলেছেন নিয়ম মেনে চললে সাহিত্যের উন্নতি হয়, অর্থাৎ এই সাহিত্যটা আমরা যুগ যুগ ধরে নিয়ে যেতে পারবো। কারণ আমরা তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি 10 বছর আগে যে জিনিসটা পড়েছো ওইটাই কিন্তু আমি এখন পড়ছি। কারণ হচ্ছে 10 বছর আগে আমাদের বাবা মা যে সাহিত্যটা পড়ে গিয়েছে ওইটাই এখন আমরা পড়ছি। কারণ কেন পড়ছি? যদি ওটা আমাদের যদি উন্নত না হতো, ওটাতে যদি আমাদের ওখান থেকে যদি ওরা জ্ঞান না পেতো তাহলে কিন্তু আমাদের জেনারেশন পর্যন্ত আসতে পারতো না। দ্যাটস ওয়াই বলেছে যে নিয়ম মেনে চললে সাহিত্যের উন্নতি হয়। অর্থাৎ আজকে আমরা যে সাহিত্যগুলো পড়ছি বা যে কাব্য বা যে নাটক উপন্যাসগুলো আমরা পড়ে যাচ্ছি এগুলো যদি খারাপ হতো তাহলে কিন্তু নেক্সট জেনারেশন এগুলো পড়বে না। কারণ আমরা অলরেডি বলে দিব যে এগুলা আসলে মানে ওই ভালো সাহিত্য না যেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। দ্যাটস ওয়াই বলেছে যে নিয়ম মেনে চললে সাহিত্যের উন্নতি হয়। আমি হচ্ছে টোটাল 13টা পয়েন্টে আমি কি পয়েন্টসের মাধ্যমে বুঝাতে চেয়েছি লেখক কি বলতে চেয়েছেন। আমি ইজি করে কি পয়েন্টসগুলো দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দিব। আজকে এতটুকুই। নেক্সট আরেকদিন কোনো একটা টপিক নিয়ে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।